প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো দাম গল্পের বাকি অংশটুকু। প্রথম পর্বের ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। বাংলাদেশের একটি কলেজ থেকে লেখকের কাছে ডাক এলো যে সেই কলেজের বার্ষিক উৎসবে লেখককে কিছু বক্তৃতা দিতে যেতে হবে। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এইসব ব্যাপারেই বিনা পয়সায় বেড়ানো যায়। আবার কলকাতার বাইরে কেউ গিয়েছে, কোনো মাস্টার শিক্ষক মহাশয় কোনো বাইরের কলেজে গিয়েছেন, সেই কারণে সেই শিক্ষক মহাশয়ের সম্মানটা যেন আরও বেড়ে যায়। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। মানে এখানে যেই সব মানুষ বা যা তুচ্ছ, সেটা বাইরের জায়গায় গিয়ে সেটা অনেকটাই সম্মানিত হয়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয়, আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছুতে চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4জন সম্ভ্রান্ত লোক এসে বিনীতভাবে আলাপ করে গেলেন। মানে বাংলাদেশে পৌঁছে কি কি ঘটনা ঘটেছে তার বিবরণ লেখক এখানে দিচ্ছেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলো। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান, আগে কে ভেবেছিল সে কথা? মানে ওখানে গিয়ে লেখক বেশ ভালোই সম্মান পেয়েছেন। সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণ জাগ্রত হতে হবে বলে যখন টেবিলে একটি প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। লেখককে বাংলাদেশে যেহেতু বক্তৃতার জন্যই ডাকা হয়েছিল, সেহেতু লেখক সেখানে গিয়ে বক্তৃতা দিয়ে রবীন্দ্রনাথের 12টা উদ্ধৃতি বলেছেন এবং কারো একজনের ইংরেজি একটি কোটেশন বা ইংরেজি একটি বক্তৃতা তিনি সেখানে বলেছেন, কিন্তু কার সেটা লেখক নিজেও সঠিক জানতেন না। তিনি বার্নার্ড শয়ের নাম করে সেই ইংরেজি কোটেশনটা বলেছেন। তারপরে তরুণদের, কিশোরদের জাগ্রত হতে বলে প্রকাণ্ড একটি টেবিলে একটি খুব জোরে কিল মেরেছেন। তখন হাততালিতে যেন ছেয়ে গেল চারিদিকটা। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো, পাশে যে ছেলেগুলো দাঁড়িয়েছিল তারা একটু চমকে উঠল যে শরীর ভালো নেই তাতেই স্যার এইভাবে বক্তৃতা দিলেন, তাহলে শরীর ভালো থাকলে কি করতেন? কিন্তু আসল ঘটনা লেখক নিজে জানেন, সেটাও তোমরা পরের লাইনে দেখতে পাবে। অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতা আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। এবার লেখক বলছেন, তিনি একটু হাসলেন, হেসে নিজে মনে মনে ভাবছেন যে এই একটা বক্তৃতায় আমি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় গিয়ে এই একই বক্তৃতা আমি দিই, কিন্তু ওদের সামনে এমন একটা ভাব দেখালেন যেন ইনি তার থেকেও ভালো কিছু বলতে পারতেন। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সাথে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগে হয়েছে,
সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। লেখকের নাম এখানে সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। লেখক ওই গলার স্বর শোনা মাত্রই যেন চমকে উঠেছিলেন, যে কে আমার নাম ধরে ডাকছে, আর এই আওয়াজ যেন তার খুব পরিচিত। তার পরের লাইনে দেখো, আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি। বক্তা তাকে জিজ্ঞাসা করেছেন যে আমাকে কি তুমি চিনতে পারছো না? আমি বলে একটু থমকেছেন। তখন সুকুমার কি বলেছেন? চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। লেখক তার গলার স্বর শোনা মাত্রই তিনি চিনতে পেরেছেন সেই ব্যক্তিকে। কে সেই ব্যক্তি? তার যেন সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়েছে, সেই ভয়ঙ্কর চরের কথাও তার মনে পড়েছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মানে চিনতে পারা মাত্রই লেখক সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে প্রণাম করেছেন। মাস্টার মশাই, আপনি? লেখক যেন চমকে উঠেছেন এতদিন পরে মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়ে। লেখকের হয়তো ধারণাই ছিল না যে মাস্টার মশাইয়ের সাথে এতদিন পরে এইভাবে এখানে দেখা হতে পারে। পরের লাইন দেখো, মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরুই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো, ঝকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। তাহলে মাস্টার মশাই কি বললেন? যে তুমি বেঁচে থাকো, যশস্বী হও। রিটায়ার করার পরে মাস্টার মশাই এখানে এসেই থাকতে শুরু করেছেন। বাড়ি থেকে তিনি বেরান না, কিন্তু যেহেতু তার ছাত্র আসবে, এখানে এসে বক্তৃতা দেবে, সেই কারণে তিনি ছুটে এসেছেন এবং তিনি খুব খুশি হয়েছেন লেখকের বক্তৃতা শুনে। কিন্তু লেখক নিজে নিজে মনে মনে বলছেন যে তিনি খুশি হতে পারেননি। মাস্টার মশাই বিজ্ঞানের ছাত্র এবং তার মস্তিষ্ক ছুরির ফলার মতো। তার যদি এই ফাঁপা ফানুসে ভরা বক্তৃতা পছন্দ হয়, তার মানে লেখক ভালো বক্তৃতা দেননি বা লেখকের এখানে কোনো কৃতিত্বই নেই। মাস্টার মশাইয়ের মনের বয়স বেড়েছে, সেই কারণে হয়তো তার এই বক্তৃতা ভালো লেগেছে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। তার যেন মনে হয়েছে যে তিনি সেই মাস্টার মশাইয়ের কাছে কিছুই না, নগণ্যতম ব্যক্তি। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কথা বলতে বলতে লেখককে মাস্টারমশাই থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে একটি ছেঁড়া পত্রিকা বার করে লেখককে দেখালেন। দিয়ে বললেন যে মাস্টারমশাইয়ের ছেলে তাকে এই পত্রিকাটি এনে একদিন দিয়েছে এবং বলেছে যে তাকে নিয়ে তার কোনো ছাত্র গল্প লিখেছে। এবং এই দেখে
মাস্টার মশাই খুব খুশি হয়েছেন যে তার ছাত্র এখনও তাকে মনে রেখেছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটল না। এই দেখে লেখক এবার লজ্জা পেয়েছেন। তার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তিনি বলতে পারলেন না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময়ে আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো। এখন মাস্টারমশাই এতটাই খুশি ছিলেন যে তার চোখে জল চলে এসেছিল, যে তাকে নিয়ে কেউ একজন গল্প লিখেছে। মাস্টারমশাই অনেককেই এই গল্প দেখান যে তার ছাত্র তাকে নিয়ে গল্প লিখেছেন, কিন্তু অনেকেই হয়তো তাকে বলেন যে আপনাকে এটা অপমান করেছে, আপনি যেমন ধরে ধরে মেরেছেন। কিন্তু সেই উত্তরে মাস্টারমশাই বলেন যে আমাকে শ্রদ্ধা জানিয়েছে, আমি যদি কোনো ভুল করে থাকি তারা নিশ্চয় আমাকে ক্ষমা করে দেবে বা শুধরে দেবে। বলতে বলতে মাস্টারমশাই যেন থেমে গেলেন, আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। এবার তিনি মাস্টার মশাইয়ের স্নেহ মমতার মূল্য বুঝতে পেরেছেন। লেখক এখানে দাঁড়িয়ে কি অনুভব করলেন, যে এমন এক স্নেহ, মমতা, ক্ষমা, যেখানে এসে তিনি দাঁড়িয়েছেন, এমন স্নেহ যা কোটি মণিমাণিক্য দিয়ে পরিমাপ হয় না। মানে কোটি মণিমাণিক্যের থেকেও সেই স্নেহ যেন মূল্যবান। এমন মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। সংসারে যত ঐশ্বর্য আছে তার চাইতেও মূল্যবান যেন এই মমতা। সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আর এই ক্ষমা যে কুবেরের, ধনকুবেরের যে ভাণ্ডার, তাকে যদি ধরা যায় সে তার থেকেও মূল্যবান। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম। এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। লেখক কোথাও যেন এবার নিজেই নিজের ভুল বুঝতে পেরেছে, যে এই মাস্টার মশাই তাকে কতটা স্নেহ করেন, মমতা করেন, কিন্তু তিনি সেই স্নেহ, মায়া, মমতা যেন 10 টাকায় বিক্রি করে দিয়েছেন। এই স্নেহ, মমতায়, মায়া, মমতার মূল্য তিনি দিতে পারেননি। আজ এখানে দাঁড়িয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে আবার দাঁড়িয়ে তার এই অনুভব হয়ে তিনি এখন লজ্জা পাচ্ছেন যে তিনি কেন মাস্টার মশাইকে নিয়ে এরকম গল্প লিখেছেন। আজকের আলোচনামূলক ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।